বড়সড় স্বস্তি, বেতনভোগ কর্মীদের জন্য বড় ঘোষণা, নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না আয়কর। আয়করে বড় স্বস্তি, মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৭৫,০০০ টাকাই রেখেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যক্তিগত আয়কর সংস্কারে বিশেষ নজর, প্রবীণ নাগরিকদের সুদের উপর কাটা করের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার প্রস্তাব। মধ্যবিত্তের মন জয়ের চেষ্টা, আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ। বিমা ক্ষেত্রে ১০০% পর্যন্ত বিদেশি বিনিয়োগ, পেনশনের ক্ষেত্রে কেওয়াইসির আরও সরলীকরণ। ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক। ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেটে প্রস্তাব নির্মলা সীতারামনের। আরো সস্তা হচ্ছে মোবাইল ফোন, ৩৬টি জীবনদায়ী ওষুধ থেকে ইলেকট্রনিক্স গাড়ির দাম কমার প্রস্তাব। এলইডি এলসিডি টিভি থেকে সামুদ্রিক পণ্যেরও দাম কমছে, বাড়ছে টেলিকম যন্ত্রপাতির দাম। শরিক বড় বালাই, নির্মলার মন ভোট মুখে বিহারে। নীতিশ রাজের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি। দেশের নতুন ১২০টি বিমানবন্দরের মধ্যে বিহারে ৩টি নতুন বিমানবন্দর। ভারতের স্বপ্ন পূরণের বাজেট, এই বাজেট জনতার বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করতে মন্তব্য প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের সঞ্চয় বৃদ্ধি করবে। হেডলাইন্স নিবেদন করলেন বিশুদ্ধতার ১০০টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু ১০০% সঠিক। কোষ্ঠকাঠিন্য থেকে এক রাতেই মুক্তি। ব্যবহার করুন ডাক্তার এসসি দেবের ভেষজযুক্ত রিল্যাক্স ট্যাবলেট। এবং পতঞ্জলি গরুর ঘি, মায়ের ভরসা, ভালোবাসা দিয়ে সেবা। নমস্কার, খবর সারাদিন নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। সরস্বতী পুজোর আগে মধ্যবিত্তের লক্ষ্মী লাভ, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে লাগবে না কোনো কর। মধ্যবিত্তের স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেতনভোগ কর্মীদের জন্য বড়সড় ঘোষণা বলা যায়। নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকম আয়কর দিতে হচ্ছে না। আর বাজেটে সেখানে প্রবীণ নাগরিকদের দিকেও নজর রাখা হয়েছে, তাদের জন্যও বড় ঘোষণা রয়েছে। ৬০ যারা, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ১ লক্ষ টাকা, যদিও পুরনো কর কাঠামো অপরিবর্তিতই রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর একবার যদি আমরা একটুখানি এক ঝলকে আজকে গোটা বাজেটের দিকে নজর রাখি, তাহলে এক ঝলকে একটু দেখে নেওয়া যাক যে এই বাজেট থেকে ঠিক কি কি প্রাপ্ত হলো। অবশ্যই প্রথমে ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকছে, এইটা অবশ্যই সব থেকে বড় বিষয়। এবং আগামী সপ্তাহে নয়া আয়কর বিলও আসতে চলেছে, সেদিকেও আমাদের যেরকম নজর রয়েছে। আর সাধারণের জন্য সহজতর কর ব্যবস্থা, সরলীকরণ, সহজতর কর ব্যবস্থা সাধারণের জন্য। আর কর দাখিলের প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে, কর যে দাখিল করার প্রক্রিয়া আরো সহজ হবে, স্বচ্ছ হবে। কর্পোরেট সংস্থাগুলোর জন্য কিন্তু কম জটিলতা থাকছে, অর্থাৎ গোটা ব্যবস্থাপনা একটা সরলীকরণ। ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হলো, পুরোপুরি শুল্ক ছাড় দেওয়া হলো ৩৬টি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে। সরকারি স্কুলে সেখানে ইন্টারনেট, ৫টি আইআইটির আসন বৃদ্ধির কথা ঘোষণা করা হলো। স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনার সুযোগ থাকছে, এটাও একটা অত্যন্ত উল্লেখযোগ্য। শিক্ষা ক্ষেত্রে যদি নজর রাখা যায়, আর খেলনার বাজার, সেখানে গ্লোবাল হাব হবে ভারত। গোটা খেলনার বাজারে গ্লোবাল হাব হবে ভারত। পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা বিনিয়োগ থাকছে। প্রাপ্তির দিকে যদি নজর রাখা যায়, আর আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, রাজীবের সঙ্গে আমরা কথা বলবো। রাজীব, সবার প্রথম আজকে যদি গোটা বাজেটের এক ঝলকে প্রাপ্তি আমরা দেখলাম, কিন্তু সবার প্রথম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা দিয়ে শুরু করা যায়, তাহলে সেটা হচ্ছে যে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো রকম কর দিতে হবে না। মধ্যবিত্তের জন্য, যারা বেতনভুক্ত কর্মী থাকছেন, তাদের জন্য এটা সব থেকে বড় একটা স্বস্তি এবং একটা আজকের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাও বটে। দেখো, ১৫০ কোটির ভারতবর্ষে মধ্যবিত্তের সংখ্যা সব থেকে বেশি। আর সেই মধ্যবিত্তে ভোটারদের উপরই নির্ভর করে সরকার কারা গড়বেন, কারা সরকার থেকে চলে যাবেন। ঠিক যখন বিহারে নির্বাচন আসছে চলতি বছরে, ঠিক দুদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগে মধ্যবিত্তদের জন্য বড় একটি উপহার কেন্দ্রীয় সরকার কিন্তু দিয়েছেন। যেখানে এক্সপেক্ট করা হচ্ছিল, অনেকে প্রত্যাশা ছিল যে এবার আয়করে
ছাড় দেওয়া হবে, ঊর্ধ্বসীমা আরও বেশি করা হবে, ঠিক তাই হয়েছে। 12 লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আজকে বাজেটে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা উচিত, তা হলো নিউ ট্যাক্স রিজিম, নতুন যে কর ব্যবস্থা তার মধ্যেই কিন্তু এটি থাকবে, অর্থাৎ উঠে যেতে পারে পুরনো কর ব্যবস্থা, এমন একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ আজকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন আগামী সপ্তাহে আসছে নতুন কর আইন, যে ইনকাম ট্যাক্স ল, তাতে সংশোধন করে নতুন কর আইন আগামী সপ্তাহে, চলতি সপ্তাহের পর আগামী সপ্তাহে আসছে। সেক্ষেত্রে এটি অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। পাশাপাশি তুমি যদি দেখো যে পশ্চিমবঙ্গ তারা বারংবার তারা বঞ্চনার অভিযোগ করে আসে, এবারও তারা বঞ্চনার অভিযোগ করছে। ঠিক পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার তাদেরকে ঢেলে অবশ্যই রাজীব বিষয়টা নিয়ে অবশ্যই আসবো, তবে তার আগে আমরা যদি একবার একটু দেখে নিই যে আগে কর কাঠামো ঠিক কেমন ছিল আর এখন পরিবর্তিত নতুন যে কর কাঠামো, সেই কর কাঠামো ঠিক কেমন হলো সেদিকে যদি আমরা একবার নজর রাখি। আগের কর কাঠামো এবং এখন যে কর কাঠামো রয়েছে, বার্ষিক আয় যাদের 12 লক্ষ টাকা তাদের যেখানে কর দিতে হচ্ছিল 71,500, আর এখন যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে করের একেবারেই ছাড়, জিরো, সাশ্রয় হচ্ছে 71,500 টাকা। 13 লক্ষ যদি যাদের বার্ষিক আয়, সেক্ষেত্রে তাদের কর দিতে হতো 88,400 টাকা, আর এখন যেখানে কর দিতে হচ্ছে 66,300 টাকা, তাহলে সাশ্রয় কত টাকা হচ্ছে? 22,100 টাকা। এবার 15 লক্ষ টাকা যাদের বার্ষিক আয়, তাদের কত কর দিতে হতো? 1,30,000 টাকা তাদের কর দিতে হতো যাদের বার্ষিক আয় ছিল 15 লাখ, আর কর এখন তাহলে কত দিতে হবে? 97,500 টাকা। তাহলে সাশ্রয় হচ্ছে 32,500 টাকা। এটা হচ্ছে আগে কর দেওয়া এবং এখন কত কর দিতে হবে এবং সাশ্রয় বা কত হবে, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আগের এবং এখনের যদি কর স্ট্রাকচার, কর কাঠামোর দিকে আমরা নজর রাখি, তাহলে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে। আর এবার যদি আমরা একটু দেখব যে কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমলো, সেদিকেও আমরা একবার নজর রাখি যে দাম বৃদ্ধি হলো কোন কোন জিনিসের এবং দাম কমলো কোন কোন জিনিসের। মোবাইল ফোন দাম কমছে, মোবাইল ফোনের জিনিসের দাম কমছে, ফোনের যেরকম, মোবাইল ফোনের যেরকম দাম কমছে। 36টি জীবনদায়ী ওষুধ, সেক্ষেত্রেও কিন্তু বলা যায় যে 36টি জীবনদায়ী ওষুধের দাম কমছে। ইলেকট্রনিক্স যে গাড়ি, সেইখানে গাড়িরও কিন্তু দাম কমছে। আর এই মুহূর্তে নজর রাখি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি সাংবাদিকদের মুখোমুখি করছেন। Sectors in which we will continue our reform agenda. All this, even as we have continuously been engaged with the stakeholders, and the interest of education and health has been prioritized. When we're talking about education, from a child in a daycare center, portion for women, lactating mothers, till the level of getting skilling done, and also for artificial intelligence and digital reading material for students and in school and colleges. Every aspect of education, and bringing in that dimension which is so critical for health. Daycare cancer centers, and making sure more medical seats are available. These are kind of things with which I'm trying to highlight. The approach in this budget has been pointed on areas which definitely need immediate intervention, outlays, and action along with the state. So, Viksit Bharat is not just being described. I've given you also what we mean by Viksit Bharat, or what is it that we expect to achieve for Viksit Bharat. So this budget actually has given you several things on which you can understand how this economy is being planned to take forward a route towards Viksit Bharat. Secretaries have joined me. All of them would also come in to explain or answer and give clarity and so on. But one thing which I certainly would like to highlight is responding to the voice of the people, which is what Prime Minister Modi is known for in his administration. It's a very responsive government. And as a result, the income tax simplification, which I announced in July, is already completed in its works, and
shall bring the bill in the next week. So the income tax simplification, about which in July budget I have gone in detail to say, the work is completed within 6 months is what I said. Within 6 months we've brought the bill. It will be coming into the parliament next week. So if we are talking of inclusive of taxation, the work is done. This budget also speaks about rationalization in customs. Tariffs are being brought down, tariffs are being simplified, and also the basket which consisted of so many different tariffs for so many different commodities are now reduced. 8 were taken off earlier, 8 has been taken off now. So whatever remains now, 7 I think remains, and that is all about India's tariff picture. So the usual narrative which goes on, saying is India being too heavy on tariffs? No, you find that it's drastically reduced and also simplified. So this budget has so many things for all of us to talk about. The more important thing about agriculture, which performed very well during COVID and which has contributed to India's food security, the proposals which are mentioned in this budget actually talk about everything to do with beans to bazaar. Literally from the stage of seeds, hybrid seeds, resilient, climate resilient seeds which can give greater output, seeds which are going to be high yielding, all this together to the final point of India becoming the world's food basket. That's the definition I put in when I was talking about Vikasit Bharat. So we are making sure that India's agriculture gets the support across the board, whether it is on seeds, whether it is for skilling the farmers, whether it is rural prosperity, whether it is going to have agriculture and allied industries being set up in rural areas, and whether it is going to be farmers getting better and more loan with interest subvention, not just farmers, fishermen, and also dairy, meaning animal husbandry. So the picture for rural development and the picture for supporting agriculture is across the board, and that has been narrated. The second thing which I would want to highlight is the continued emphasis that we're giving since vote on account budget, July budget, and now on the MSMEs. Whether it is giving them sovereign guaranteed loans, whether it is support during COVID, whether the definition being changed now for better, more inclusive growth in MSMEs, access to bank credit. So MSMEs have also been given greater emphasis. Together with this, I'd like to highlight the point that energy security has had greater attention in this budget. We've highlighted in July budget how even pump storage will have greater attention. Solar and wind and renewable energy has also been taking consistently good importance in our budget. This time we're talking about the small modular reactors. I've also announced that there shall be 2 amendments, one to the Atomic Energy Act and the of civil liability. All of this is going to help us attain energy security. Insurance sector's FDI limits have been enhanced. That is another important announcement. I'll end my opening statement with 2 things. There is no reduction in the public spending on capital expenditure. Let's put that up front. We continue to place emphasis on the multiplier effect that capital expenditure done by government has shown, has sustained us. We continue on that. And with all this, our fiscal prudence has aligned itself to the glide path that we announced in 2020-21. So we've kept ourselves in alignment. Fiscal prudence has been maintained, and the next year, coming years, estimate has also been given. Well under 4.5 is what we had said earlier. We are also projecting the same. So this is just as the opening statement. There's a lot more to say, but as you all ask questions, so shall be answered. Thank you. Thank you, ma'am. 225. 225. Mic, please. Ma'am, this is Srini Chaudhary from NDTV Process. I just wanted to understand, ma'am, you said the new income tax bill will come next week.
as a bill, any bill goes to the standing committee, and the standing committee will of course consult with so many stakeholders, and then it will come back to us, and if necessary, any more amendments if need to be brought in, we'll bring it in and take it forward in the House. So do we expect implementation in this fiscal year in FY25? Do you expect what? Do we expect the implementation of Well, let it get passed. I hope it will get passed without much of a difficulty, but it is only after it's passed. Sure. Thanks. 35. Friend. Ma'am, Tipsy Kepuria, this side from CNBC TV 18. As you said, this is a very responsive government, which is why government decided to give these tax rebates. But given the structure that you have announced, ma'am, up to 12 lakh is the rebate. Any reason why this rebate has been hiked from 7 to 12 lakh? Is it that the incomes or salaries were not growing up to the mark, which is why government thought that this rebate needs to be given? And also, how do you make up for this 1 lakh crore of revenue loss? Will it not impact the budget estimate? Where will you get this money from? I think the first question is, you said that this, when the incomes are not growing. This is an income tax. Only when there is an income, then we are talking about the tax. So income has to go to the level to discuss about the tax. Now, why from 7 to 12 lakhs? It is something like, it was earlier 2.2 lakhs. In 2014, it became 2.5 lakhs from the tax. And about 2019, it is 5 lakhs of disability tax. It was raised to 7 lakhs. And now it's being raised to 12 lakhs. So this is a perception that the government feels that, on the average 1 lakh per month, if you have, then you need not pay tax. Which means that, we are doing it in two ways. One is we are reducing the slab rates. We are expanding the slabs. If you would have noticed, the slabs are now 0 to 4 to the uniform slabs. সফেদ 500 গ্রাম মাত্র 35। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি বলতে পারলেই হয়। তখন তো মনে ছিল আর বাঁচবো না। মহাকুম্ভের বিপর্যয়, হারহীন করা অভিজ্ঞতা হাওড়ার এক কলেজ ছাত্রের। চোখের সামনেই মৃত্যু দেখেছেন প্রিয়াঙ্কা সিসোডিয়া। নিজেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। পুণ্য স্নানের সময় ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান প্রিয়াঙ্কা। তাদের মারিয়ে এগোতে থাকে জনস্রোত। জি 24 ঘন্টায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য পাওয়া যায়নি, দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় খাওয়া দাওয়া জোটেনি। প্রায় অভুক্ত অবস্থায় 30 কিলোমিটার হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছন। সেখান থেকে বাসে চড়ে বেনারসে পৌঁছন। জি 24 ঘন্টায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন প্রিয়াঙ্কা। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবব্রত, ভয়ানক সেই অভিজ্ঞতা, দু একটি কথা একটু জানতে চাইবো তোমার কাছে, কি সেই অভিজ্ঞতা ছিল তার? দেখো, একেবারেই আমরা কোনার বাসিন্দা কলেজ ছাত্রী প্রিয়াঙ্কা সিসোডিয়া। তিনি 27শে জানুয়ারি ট্রেনে চেপে তিনি প্রয়াগরাজ স্টেশনে পৌঁছন এবং 20 জনের দল তাদের, এবং শাহী স্নানের জন্য যখন তারা নদীর দিকে রওনা দেন, এবং তখন প্রিয়াঙ্কা জানায় সেই সময় রাস্তায় লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নানের জন্য রাস্তায় নেমেছে। থাকতে প্রিয়াঙ্কা তাদের মারিয়ে এগোতে থাকেন। কোনোভাবেই পুলিশ প্রশাসনের সাহায্য পাওয়া যায়নি এবং এই পদপিষ্টের ঘটনায় বেশ আহত হয়। তিনি যে বেঁচে ফিরবেন সেটা কোনোভাবেই তিনি ভাবতে পারেননি, কারণ যে ঘটনার সম্মুখীন হয়েছেন আজকে বাড়িতে তিনি জানান বা তা গিয়ে দেখা যায় যে চোখে মুখে এখনো পর্যন্ত আতঙ্কের হ্রাস, এবং পদপিষ্টে আহত হলেও তিনি ঘরে ফিরতে পেরেছেন। এটাই তার সব থেকে বড় পাওনা, এবং পরিবারের লোকজন তারাও অনেক ঘটনা ঘটেছে, যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে প্রিয়াঙ্কা, সেটা বলতে গিয়ে তিনি কার্যত তিনি যেটা জানান যে তিনি যেভাবে বিপদের মধ্যে ছিলেন, যেভাবে তাদের উপর দিয়ে অন্য পুণ্যার্থীরা মারিয়ে চলে যাচ্ছিল, তার শরীরে কিন্তু বেশ কয়েক জায়গায় এখনো পর্যন্ত আঘাত রয়েছে এবং তিনি ভালো করে এখনো পর্যন্ত হাঁটতে পারছেন না। এবং তিনি জানান যে কোনো ঘটনা ঘটলো এবং এত পুণ্যার্থীর যখন ঢল নেমেছে সেখানে কোন রকম সেই পুলিশের অসহযোগিতার অভিযোগ করছেন। যখন এই দুর্ঘটনা ঘটে তখন চারপাশে কোনো পুলিশ প্রশাসনের কোনো দেখা পেয়েছিলেন? যখন তারা স্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন কি ব্যবস্থা ছিল?
দেখো, পুলিশি ব্যবস্থা থাকলেও কিন্তু সেটা যে পর্যাপ্ত ছিল না এমনটা মনে করছে প্রিয়ঙ্কা। কারণ যেভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে, যেভাবে নিরাপত্তা দেওয়া উচিত ছিল সেটা ছিল না বলেই তিনি মনে করছেন, এবং যে কারণেই এই ঘটনা ঘটলো। এবং যখন এই দুর্ঘটনা এবং তারপর তিনি কোনোভাবে উঠে কোনো রকম গাড়ি পাননি, পুলিশ সাহায্য পাননি, তাদেরকে অনেকটা পথ তাদেরকে হেঁটে যেতে হয় এবং অভুক্ত থাকতে হয়, এমন কথাও জানাচ্ছেন প্রিয়ঙ্কা। ধন্যবাদ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এই প্রিয়াঙ্কার সঙ্গে তিনি কথা বলেছেন, সে তার হাড় হিম করা অভিজ্ঞতা জি 24 ঘন্টার সঙ্গে তিনি ভাগ করে নিয়েছেন। তিনি বলছেন অভুক্ত ছিলেন এই ঘটনার পর, প্রায় 30 কিলোমিটার অভুক্ত অবস্থায় তিনি হেঁটে তারপর স্টেশনে পৌঁছন। আর তার আগে যে অভিজ্ঞতা, যেখানে প্রায় দমবন্ধ হয়ে আসছিল তার পদপিষ্টের যখন ঘটনাটি ঘটে, সেই মুহূর্ত কি ছিল আর কিভাবে তিনি বাড়ি ফিরে এলেন, তার এই স্বস্তির কথা সেটাও শুনুন প্রিয়াঙ্কার মুখ থেকে। 27 তারিখ গেছিলাম, 20 গেছিলাম, 31 তারিখ ফিরেছি। প্রচন্ড ভয়াবহ পরিস্থিতি, খারাপ ছিল, মানে মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি বলতে পারলেই হয়। ঘটনাটা হচ্ছে সেদিন সকালে আমরা বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম, এবার ওখানে সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল, ট্রেন বাস কোনো জায়গায় যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। যত লোক সেদিন গেছে ওই মৌন অমাবস্যায় চান করার জন্য বা এবার চান করে ফেরত আসছিল, সেই দিনই হয়েছিল বিচ্ছিরি অবস্থা। আমরা ওখানে রীতিমতো ভিড়ের ঠেলাঠেলিতে চাপা পড়ে গেছিলাম, ওখানে পায়ে আমাদেরকে সব মারিয়ে চলে গেছে। আমরা বাঁচানোর জন্য পুলিশ প্রশাসনকে বলছি, তারাও বেরিয়ে চলে গেছে নিজেদের প্রাণ বাঁচাতে, আমাদেরকে কেউ সাহায্য করেনি। রীতিমতো গাড়ি বেরিয়েছিল বড় বড় মহাদেব বাবাদের, তারা গাড়ি চাপা দিয়ে চলে গেছে কত মানুষকে। আমাদের সামনে থেকে কতজন অজ্ঞান হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে আমরা দেখেছি। তখন তো মনে ছিল আর বাঁচবো না। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। হেডলাইন্স এখন নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। নৈহাটিতে তৃণমূল কর্মীর হাড়হিম হত্যাকাণ্ড প্রকাশ্যে, সিসিটিভি ফুটেজ। সন্তোষ যাদবকে নৃশংসভাবে থেতলে খুন, গুলি চালিয়ে ধাওয়া করে থেতলে খুন। এখনো পর্যন্ত ঘটনা আটক 4। কুম্ভমেলায় বিপর্যয়, গলফগ্রিনের বাসিন্দা বাসন্তী পোদ্দারের মৃত্যুর ঘটনা, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু কলকাতা পুলিশের। ময়না তদন্তের রিপোর্টে হাড়ে একাধিক আঘাতের উল্লেখ। বাজেটে মধ্যবিত্তের বড়সড় স্বস্তি, বেতনভোগ কর্মীদের জন্য বড়সড় ঘোষণা। নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কর। ব্যক্তিগত আয়কর সংস্কারে বিশেষ নজর, প্রবীণ নাগরিকদের সুদের উপর কাটা করের পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করার প্রস্তাব। সবার উন্নয়নই লক্ষ্য, বিশ্বে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। কৃষক, নারী এবং ক্ষুদ্র শিল্পে গুরুত্ব, ভোজ্য তেল, ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা, জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব, 3 লক্ষ থেকে বৃদ্ধি করে হবে 5 লক্ষ। মৎস্যজীবীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করার আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ছাত্রদের মন জয় মরিয়া চেষ্টা, নির্মলা সীতারামনের। সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা, আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত, মেডিকেল কলেজে 10,000 আসন বৃদ্ধির ঘোষণা। হেডলাইন্স এখন নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নৈহাটিতে তৃণমূল কর্মীর হাড়হিম হত্যাকাণ্ড। আর সেই হাড়হিম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, প্রকাশ্যে হত্যাকাণ্ডে সেই সিসিটিভি ফুটেজ। সন্তোষ যাদবকে নৃশংসভাবে থেতলে খুন, গুলি চালিয়ে ধাওয়া করে থেতলে খুন। এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আপনারা দেখুন সেই সিসিটিভি ফুটেজ, যেখানে থেতলে এইভাবেই খুন করা হয়েছে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। হাড়হিম সেই হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে, আর এই ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। আমরা একবার শুনবো, আমরা প্রতিক্রিয়া পেয়েছি। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তিনি গোটা ঘটনায় কি বলেছেন শুনুন। নৈহাটির যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে জানতে পারবেন এই হারুয়া রাজেশ বিজেপি করছে। 2019-এ অর্জুন সিং জেতার পরে চরম অত্যাচার করেছে। আমাদের উমেশ বলে একটা ছেলের মাথায় মদের বোতল ভেঙে কাল দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। 20 দিন অ্যাপেলোতে মৃত্যুর সাথে লড়াই করে তারপরে ফিরেছিল। এই সন্তোষকে গুলি চালিয়েছিল এই অর্জুনেরই বাহিনী। অর্জুনের সাথে যে ও মিছিল করছে সেই ছবি গতকালই আমাদের এমএলএ সনদে প্রকাশ করেছে। অতএব আমাকে আর নতুন করে বলতে হবে না যে আর এটা অর্জুনের বরাবরের ক্যারেক্টার। ও কাউকে দিয়ে ফোন করিয়ে নিজের দায়িত্ব অস্বীকার করে। এটা বিকাশ ঘোষের মার্ডারের সময়ও হয়েছে, এই সময়ও একই ঘটনা। ও খুনটা করতে বলে এবার যে খুন করে তার উপর থেকে হাতটা সরিয়ে দেয়। এটা ওর বরাবরের চরিত্র, ব্যারাকপুরের মানুষ জানে। কিন্তু খুনের রাজনীতি অর্জুন সিং কতদিন করবে। অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং তার কি প্রতিক্রিয়া এসেছে শুনুন। যারা জড়িত আছে তাদের 6 জন লোকের নাম ওর বাড়ি ওখানে দেখছেন। এখন আপনি সিসিটিভিতে 6 জন লোক ওকে মারছে। তো 6 জন লোক মারছে। আমি প্রথম বলেছিলাম কোনো গুলি চলেনি, ইট দিয়ে থেতলে মারা হয়েছে ওই লোকটাকে। তারপরে পুলিশ সেই কথাটা বললো, কিন্তু পার্থ ভৌমিক আর ওখানকার এমএলএ ওখানকার চেয়ারম্যান এই মামলাটাকে এমন ঘোরালো বলে এটাকে নাকি বিজেপি করেছে। এবার বিজেপির 22 জন লোকের বাড়ি ভাঙচুর করেছে, লুট করেছে, সম্পত্তি লুট করেছে, আগুন ধরিয়ে দিয়েছে। তাহলে এই ঘটনা দুটো ক্রিমিনাল গ্যাং এর মধ্যে গ্যাংওয়ার চলছে, সেখানে পুলিশ ক্রিমিনালদেরকে না ধরে পুলিশকে এরা আটকে রেখে আর কি করলো, বিজেপি বাড়িগুলো লুটপাট করালো। যারা বিজেপি সাধারণ কর্মী তারা অ্যাক্টিভ পলিটিক্স এর মধ্যেও নেই, শুধু লুটের জন্য পুরো মামলাটাকে বিজেপি দিকে ঘুরিয়ে দিল। সফেদ 500 গ্রাম। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি বলতে পারলেই হয়। তখন তো মনে ছিল আর বাঁচবো না। মহাকুম্ভের বিপর্যয়, হার হিম করা অভিজ্ঞতা হাওড়ার এক কলেজ ছাত্রের। চোখের সামনেই মৃত্যু দেখেছেন প্রিয়াঙ্কা সিসোডিয়া। নিজেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। পুণ্য স্নানের সময় ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান প্রিয়াঙ্কা। তাদের মারিয়ে এগোতে থাকে জনস্রোত। জি 24 ঘন্টায় ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন প্রিয়াঙ্কা। উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য পাওয়া যায়